নেত্রকোনার সেই মাদ্রাসা শিক্ষকের কথা মনে আছে? সেই হুজুর যার বিরুদ্ধে 11 বছরের একটা গরিব অসহায় মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছিল। তখন তো হুজুর নিজেকে নির্দোষ দাবি করেছিল। পাশাপাশি হুজুরকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় উঠে পড়ে লেগেছিল। অনেকে বলছেন এই গোষ্ঠী হলো তৌহিদি জনতা। আমি বলছি এরা তৌহিদি জনতা হোক আর যে জনতাই হোক, এরা টোটালি একটা ধর্মান্ধ গোষ্ঠী। তো ধর্মান্ধ গোষ্ঠী তো তখন বলেছিল যে হুজুর নির্দোষ, হুজুরকে ফাঁসানো হচ্ছে, হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তো এখন ফাইনালি আমরা কি দেখলাম? আদালত নির্দেশ দিয়েছিল যে সেই 11 বছরের ভিকটিম মেয়েটির পেটে যে সন্তান, সেই সন্তান জন্মলাভ করার পরে সেই নবজাতক যে আরেক সন্তান, সেই সন্তানের সাথে এই হুজুরের ডিএনএ টেস্ট করা হোক। তো গতকালকে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে, ডিএনএ টেস্ট ম্যাচিং হয়ে গেছে। ডিএনএ টেস্ট বলছে এই নবজাতক শিশুর বাবা এই হুজুর সাহেব। তো এখন কি বলবেন তৌহিদি জনতা, ধর্মান্ধ গোষ্ঠী? আপনাদের হুজুর না পুত পবিত্র? আপনাদের হুজুর না সাক্ষাৎ ফেরেশতা? আপনাদের হুজুর না টাটকা ওলি, জিন্দা ওলি? তো এখন তো ডিএনএ টেস্ট বলছে অন্য কথা। ডিএনএ টেস্ট তো বলছে এটা টাটকা একটা শয়তান, টাটকা একটা বাটপার, লুচ্ছা, অমানুষ। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি ঘটনা প্রসঙ্গে। ঘটনাটি গত বছরের। এই যে হুজুরের কথা বলা হচ্ছে, তিনি একটা মহিলা মাদ্রাসা দিয়েছিলেন নেত্রকোনায়। মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন তিনি। আর 11 বছরের ভিকটিম যে মেয়েটি, সেই মেয়েটি একটা গরিব ঘরের। তার বাবা মায়ের মধ্যে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল, যার ফলে মেয়েটি তার নানা বাড়ি থাকত। নানা বাড়ি থেকে এই মেয়েটিকে দ্বীনি শিক্ষার জন্য এই মাদ্রাসায় ভর্তি করে দেয়া হয়েছিল। আর এই হুজুর দ্বীনি শিক্ষার আড়ালে এই অসহায় গরিব মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনাটি কিভাবে প্রকাশ পেয়েছিল নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনাদের মনে থাকার কথা। এই ধর্ষণের ফলে মেয়েটি যখন প্রেগনেন্ট হয়ে পড়ে, তার শারীরিক পরিবর্তন দেখা দেয়, তখন মেয়েটিকে একটা মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওই যে সাইমা আক্তার সম্ভবত সেই মহিলা ডাক্তারের নাম। সেই ডাক্তার এই মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষা চেক আপ শেষে দেখলো যে মেয়েটি প্রেগনেন্ট। ডাক্তার নিজেও অবাক হয়ে গেছে, 11 বছরের এত ছোট একটা মেয়ে প্রেগনেন্ট হলো কি করে। ডাক্তার নিজের দায়িত্ব নিয়ে মেয়েটিকে সবকিছু জিজ্ঞাসা করেছে এবং মেয়েটি তখন সবকিছু ডাক্তারকে খুলে বলেছে যে এই আকাম কুকাম যা করার ওই মাদ্রাসার শিক্ষক করেছে, মাদ্রাসার হুজুর করেছে। তখন এই মহিলা ডাক্তার সৎ সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদী হিসাবে তিনি এই ঘটনা ফেসবুকে প্রচার করে দেয়, যার ফলে ঘটনাটি আলোচনায় আসে। তো এরপরে আমরা যেটা দেখেছিলাম, এই তৌহিদি জনতা গোষ্ঠী, এই ধর্মান্ধ গোষ্ঠী তখন সেই মহিলা ডাক্তারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। স্লাট শেমিং করতেছিল, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল মহিলা ডাক্তারকে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছিল, ইভেন জীবন নাশের হুমকি পর্যন্ত দিয়েছিল। তারপরে কি হলো? এই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল। এরপরে সেই মাদ্রাসা শিক্ষক আত্মগোপনে চলে যায়। তিনি পলাতক থেকে ফেসবুকে ভিডিও ছাড়তেন, ফেসবুকে লাইভ করতেন। তিনি বারবার নিজেকে নির্দোষ প্রমাণিত করতেন। একটা পর্যায়ে এসে তিনি সেই ফেসবুকে দাবি করলেন যে ডিএনএ টেস্ট করা হোক প্রয়োজনে। তো এরপরেই আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমরা ঘটতে দেখেছিলাম। এই যে তৌহিদি জনতা, ধর্মান্ধ গোষ্ঠী রয়েছে, তারা কোথা থেকে যেন গায়েবীভাবে একটা ডিএনএ টেস্ট নাজিল করে ফেলেছিল। তারা সেটিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল করছিল যে সেই ডিএনএ টেস্টে ধরা পড়েছে ওই মেয়েটির সাথে আকাম কুকাম ধর্ষণ যা করার সেটি হুজুর করেনি, মেয়েটির নানা করেছে। তো সেই ডিএনএ টেস্টের রিপোর্ট এখন তো ফাইনালটা আমরা হাতে পেয়েছি। আদালত মামলা চলাকালে চার্জশিট গঠনের পূর্বে আদেশ দিয়েছিল যে 11 বছরের ভিকটিম মেয়েটির পেটে যে অনাগত সন্তান, সেই সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পরে নবজাতক সন্তানের ডিএনএ স্যাম্পল নেওয়া হোক, আর
এই যে হুজুর, তাকে কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল, কারাগারে রাখা ছিল। সেখান থেকে এই হুজুরেরও ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে এবং ম্যাচিং করে দেখা গেছে ম্যাচ হয়ে গেছে 99.99%, মানে 100% ম্যাচিং হয়ে গেছে যে ওই নবজাতক শিশুর বাবা হলো এই মাদ্রাসার হুজুর। এবার আসি আমি আমার আলোচনায়। প্রথমত আমি ওই মহিলা ডাক্তারকে স্যালুট দিতে চাই। এমন প্রতিবাদী মানুষ, সৎ সাহসী মানুষ, অন্যায়ের সাথে আপোষ না করা মানুষ প্রতিটি সেক্টরে কম বেশি আছে বলেই দেশটা মনে হয় এখনো টিকে আছে। কারণ তখন এই নারী ডাক্তারের বিরুদ্ধে যে ধরনের হুমকি ধামকি দেয়া হচ্ছিল, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল এই ধর্মান্ধ গোষ্ঠীটি, তারপরেও আমরা এই নারী ডাক্তারকে দেখেছিলাম তিনি তার দাবিতে অটুট ছিল। তিনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিল, তিনি পিছু হটেননি। তাই এই ডাক্তারকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যদি এই ডাক্তারের মতো দেশের প্রতিটি সেক্টরে কিছু প্রতিবাদী মানুষ না থাকতো, তাহলে এই ধর্মান্ধ গোষ্ঠী, এই তৌহিদি জনতার আস্ফালনের কারণে এই দেশ অনেক আগেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত। তো ডাক্তারকে স্যালুট জানানোর পাশাপাশি ধিক্কার জানাই এই ধর্মান্ধ গোষ্ঠীটিকে। এদের না আছে কমন সেন্স, এরা না বুঝে যুক্তি, এদের না আছে নৈতিকতা, না আছে মানবিকতা। এরা নিজেদের হুজুরকে, নিজেদের শায়েককে, নিজেদের ওস্তাদকে, নিজেদের আল্লামাকে নির্দোষ প্রমাণ করার জন্য এত নিচে নামতে পারে, এত অন্যায়ের আশ্রয় নিতে পারে, এতটা বাটপারি বেইমানি করতে পারে যা কল্পনাও করার বাহিরে। এই মাদ্রাসার শিক্ষককে নির্দোষ প্রমাণ করার জন্য রাতারাতি একটা ডিএনএ টেস্ট পর্যন্ত নাজিল করে ফেলেছে। কই পেয়েছিলেন ধর্মান্ধ গোষ্ঠী আপনারা তখন এই ডিএনএ টেস্টটা? ওহী হিসাবে এসেছিল, রাত্রে ঘুমিয়েছিলেন আর আজরাইল ফেরেশতা এসে আপনাদেরকে ঘুমের মধ্যে বলেছিল যে তৌহিদি জনতা, তালবে আলিম, তোমরা উঠো, তোমাদের জন্য ডিএনএ টেস্ট নাজিল হয়েছে আসমান থেকে। কোথায় পেয়েছিলেন? শুধু কি এই মাদ্রাসার শিক্ষককে নির্দোষ প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল? ধর্মের অপব্যবহার করেছিল, অসৎ মানে মিথ্যার আশ্রয় নিয়েছিল। এর পূর্বে জামাত এমপি গাজী নজরুল, তার বেলায় কি হয়েছিল? এই গোষ্ঠীটাই তো সেই গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় এরা সবসময় মানে হামলে পড়ে যখনই তাদের কোনো ওস্তাদ, তাদের কোনো আল্লামাদের বিরুদ্ধে, আল্লামাদের দোষ সামনে আসে। তখন গাজী নজরুলের ঘটনাকেও প্রথমে এআই বানানো বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। যখন ধোপে টেকলো না, তখন রাতারাতি দ্বিতীয় স্ত্রী বানিয়ে ফেললো এবং দ্বিতীয় স্ত্রী বানানোর জন্য আবার একটা কাবিননামাও নাজিল করে ফেললো। তো এই ধর্মান্ধ গোষ্ঠীর কাছে কাবিননামা বানানো, মিথ্যা কাবিননামা বানানো, মিথ্যা ডিএনএ টেস্ট বানানো মানে মনে হয় যেন তাদের কাছে অ্যাভেইলেবল, এগুলো তারা চাইলেই বানিয়ে ফেলতে পারে। তো এই ধরনের মিথ্যা তথ্য বানানো, মিথ্যা তথ্য ছড়ানো কতটা অন্যায়, কত নিচু স্তরের জঘন্য কাজ, অথচ তাদের কাছে এতে কিচ্ছু আসে যায় না। কারণ কি? কারণ তারা যাই বানায় সেটাকে একটা জায়েজ ফতোয়া দিয়ে ফেলে, এটার জন্য একটা মাসালা সামনে নিয়ে আসে যে ধর্মে এগুলো জায়েজ। মনে হচ্ছে বাংলাদেশের ইসলাম ধর্মের চাবিকাঠিটাই এই ধর্মান্ধ গোষ্ঠী তৌহিদি জনতার হাতে। তারা চাবি ঘুরবে আর এক একটা করে মাসালা পয়দা দিবে। কিছু হলেই ধর্মকে সামনে নিয়ে আসা হয়, আর ধর্মকে সামনে নিয়ে এসে সহজ সরল ধর্মপ্রিয় মানুষগুলোর ধর্মীয় বিশ্বাসকে এরা পুঁজি করে সব সময় এই আকাম কুকামগুলো করতে থাকে। আর তাদের এই আল্লামারা, তাদের এই ওস্তাদরাও এই সুযোগটাকে কাজে লাগায় যে আকাম কুকাম গোপনে যা আছে সবকিছু করি, ধরা খাইলে আমার রুহানি সন্তানরা তো আছেই। একটা ধর্মান্ধ গোষ্ঠী তো আমরা সমাজে মানে বানাইয়ে রাখছি, তারা আমাদেরকে প্রোটেক্ট করবে, তারা আমাদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়বে। তারা ধর্মের নামে ধর্মকে অপব্যবহার করতে করতে মিথ্যা, অন্যায়,
মানে যা আছে, যত নিচু স্তরে আছে তত নিচু স্তরে এরা নামতে পারবে। এতটা বিচ্ছিরি একটা গোষ্ঠী এরা, এতটা কি বলবো, এদেরকে পশুর সাথে তুলনা করাও মনে হয় ঠিক হবে না। তো আমি এবার কনক্লুশনে চলে আসি। তো এই যে হুজুরদের, আল্লামাদের রুহানি সন্তানরা এখন কি করবেন আপনারা? এখন কি আপনারা এই হুজুরকে দোষী মানেন, যে হুজুর আসলেই দোষ করেছে, তিনি অপরাধ করেছে, তার শাস্তি হওয়া উচিত? তার শাস্তিটা কি আপনারা চাইবেন? ওই যে 11 বছরের গরিব অসহায় একটা মেয়ে, তার পেটে আবার আরেকটা সন্তানও জন্ম দেয়া হয়েছে, সেই অসহায় মেয়েটার পাশে কি আপনারা দাঁড়াবেন যাতে সেই মেয়েটা ন্যায় বিচার পায়, আর এই লম্পট, এই বাটপার হুজুরের যাতে উপযুক্ত শাস্তি হয়? এটা কি আপনারা এবার পারবেন? যদি পারেন তাহলে মোটামুটি প্রমাণিত হবে যে আপনারা ধর্মান্ধ হলেও, ন্যূনতম লেভেলের হলেও আপনাদের মধ্যে কমন সেন্স, নৈতিকতা, মানবিকতা আছে। আর যদি না পারেন, যদি মনে করেন যে না আপনাদের দাবিতেই আপনারা অনড় থাকবেন, তাহলে আপনারা যে যে দাবিগুলো এখন নতুন করে তুলতে পারেন, বলতে পারেন যে হুজুর নির্দোষ, ওই আগের মতো হুজুরকে ফাঁসানো হচ্ছে, এই ডিএনএ টেস্ট ফেস্ট আমরা মানি না। এই ডিএনএ টেস্ট যেখান থেকে করানো হয়েছে, এর পেছনে যারা যুক্ত তারা সবাই ইসলামের শত্রু, তারা ইহুদিদের দালাল। তাছাড়া এই ডিএনএ টেস্ট ফেস্ট, ইসলামে এর কোনো অস্তিত্ব নাই, কারণ ইসলামটাকেই তো আপনারা ব্যবহার করেন সবসময়। ইসলামে এর কোনো অস্তিত্ব নাই, এই দাবি করতে পারেন যে আমরা এগুলো মানি না। যদি হুজুরের বিচার করতে হয়, তাকে দোষী সাব্যস্ত করতে হয়, তাহলে শরিয়া পদ্ধতিতে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে। এই সকল দাবি দেওয়া আপনারা করতে পারেন, সেই সুযোগও আপনাদের এখন আছে। আর শরিয়া ভিত্তিক, এখন এই ধর্মান্ধ গোষ্ঠীর কাছে একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে আপনারা না বিভিন্ন সময় বলেন যে আসিয়া ধর্ষণ হত্যাকাণ্ড, অমুক জায়গায় এই অপরাধ, তমুক জায়গায় এই অপরাধ, এই অপরাধ দমন করার জন্য একমাত্র উপায় হলো শরিয়া ভিত্তিতে প্রকাশ্যে এদের শাস্তি দিতে হবে। তো আপনারা শরিয়া আইন বাস্তবায়নের জন্য এতটা আগ্রহী, তাহলে এবার কি একবার দাবি করতে পারবেন যে এই হুজুরকেও শরিয়া ভিত্তিক পদ্ধতিতে, শরিয়া পদ্ধতিতে বিচার করা হোক? দেখি আপনারা কতটা শরিয়া প্রেমী, শরিয়ার জন্য আপনারা একদম মরে যেতে, জীবন আত্মহতি দিতে প্রস্তুত থাকেন, তো নিজেদের হুজুরকে দিয়েই শরিয়া আইন বাস্তবায়ন করেন। দেখি সেই সৎ সাহসটা আপনাদের আছে কিনা। এছাড়া এই রুহানি সন্তানরা আপনারা আরো বলতে পারেন, বা হুজুরে নিজেও বলতে পারে যে এই আকাম আমাকে দিয়ে শয়তান করাইছে। কারণ রিসেন্টলি কিন্তু অনেক হুজুররা এই কথাটাই বলতেছে যে এই অন্যায় কর্মটা আমি করেছি, আমি করিনি, শয়তান আমাকে দিয়ে করাইছে। তো এইটাও কিন্তু আপনারা বলতে পারেন, এটা আপনাদের একটা ভালো উপায় নিজেদেরকে, নিজেদের হুজুরদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য। তবে আমি একটা জিনিস বুঝি না, যে শয়তান শুধু হুজুরকেই টার্গেট করে কেন? শয়তান কি হুজুর ছাড়া আর কাউকে দেখে না? বাংলাদেশে যা ঘটতেছে, শয়তানি কর্মকাণ্ড যদি কিছু হয় তো দেখতেছি মানে হুজুরদের দ্বারাই হয়, এবং হুজুররাই বারবার বলে যে আমাকে দিয়ে শয়তান এগুলো করাইছে। তো শয়তান কি ভালো মানুষকে টার্গেট করেছে, নাকি শয়তান আর একটা শয়তানকে টার্গেট করেছে? বুঝলাম না। তো আমরা তো জানতাম যে শয়তান সবসময় ভালো মানুষকে ওয়াসওয়াসা দেয়, ভালো মানুষকে খারাপ বানায়, কিন্তু এখন তো দেখতেছি শয়তান মনে হয় তার কাজ ভুলে গেছে, শয়তান আর এক শয়তানকে টার্গেট করা শুরু করেছে। আর শেষে এসে বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই ধর্মান্ধ গোষ্ঠীকে কোলে তুলে নিয়েন না দয়া করে। এই ধর্মান্ধ গোষ্ঠীর কারণে কিন্তু দেশটা অধঃপতনে যাচ্ছে।
বিশ্ব এগিয়ে যাচ্ছে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, আর বাংলাদেশ ডুবে যাচ্ছে এই ধর্মান্ধদের কারণে। এই ধর্মান্ধদের যে সরাসরি দেশে, এর জন্য অন্যতম দায়ী শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকার এদেরকে কোলে তুলে নিয়েছিল। তো এখন বিএনপির সরকারও দেখলাম এদেরকে ভালোভাবেই কোলে তুলে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোটামুটি পুরো ব্রাহ্মণবাড়িয়াটাকে এই তৌহিদি জনতার হাতে দেখলাম ছেড়ে দিয়েছে, যে ওটা একটা আলাদা অঞ্চল, ওখানে এমনই চলে, ইত্যাদি ইত্যাদি কি কি যেন বললেন। বা সারা দেশে তৌহিদি জনতাদের যে মানে আপত্তি দেখলাম, দাবি দেওয়া, সরকার একের পর এক হুড় করে মেনে নিচ্ছে। তো এর ফলাফল সরকারের জন্যও ভালো হবে না, এই দেশের জন্যও ভালো হবে না, এই দেশের জনগণের জন্যও ভালো হবে না। তো সময় থাকতে সরকারকে বলবো যে এই ধর্মান্ধ গোষ্ঠীটিকে একটু আলোর পথ দেখানোর চেষ্টা করুন, আলোর পথ দেখানোর ব্যবস্থা করুন। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।